যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে। এবার অনেকেই জানতে চেয়েছো যে কিভাবে আমার রেজাল্টের পার্সেন্টেজ বের করব, অর্থাৎ আমি কত টোটাল পেয়েছি বা আমি কত পার্সেন্ট রেজাল্ট পেয়েছি সেটা আমি বুঝতে পারছি না। বা কোনো শিক্ষার্থীর রেজাল্ট যদি আশানুরূপ না হয় বা কোনো বিষয়ে যদি ফেল করে থাকো, সেক্ষেত্রে করণীয় কি? অথবা তোমার রেজাল্টে যে লেখা রয়েছে কন্টাক্ট ইউর স্টাডি সেন্টার, এর মানে কি? যারা উচ্চ মাধ্যমিকে পাশ করে গেছো তাদের ক্ষেত্রে যে কবে থেকে কলেজে ভর্তি শুরু, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। কোনো শিক্ষার্থী চাইলে আমাদের অনলাইন বা অফলাইন ক্লাসে যুক্ত হতে পারে, অথবা নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। সবার আগে বলে রাখি, তোমার রেজাল্ট কত হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। অর্থাৎ তুমি টোটাল কত পেয়েছো বা তোমার রেজাল্ট কেমন হয়েছে, প্রত্যেক স্টুডেন্টকে বলবো যাই আসুক না কেন অবশ্যই কমেন্টে জানাতে। আর যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তার কারণ ওপেন সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। দেখে নাও, যারা উচ্চ মাধ্যমিকে প্রথম বছর যে কোনো তিনটে পরীক্ষা দিয়েছিলে, ধরো এই স্টুডেন্টটি বাংলা, ইংরেজি এবং এডুকেশন দিয়েছিল, বা কোনো স্টুডেন্ট যে কোনো তিনটে বিষয় দিয়েছিল, সেক্ষেত্রে দেখো কন্ট্যাক্ট ইওর স্টাডি সেন্টার লেখা থাকবে, বোঝা গেল? আর টোটালটার ক্ষেত্রে জিরো লেখা থাকবে। এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখে নাও থিওরি মার্কস, এখানে প্রত্যেকটি মার্কস যেন 24-এর উপরে থাকে। দেখো 24-এর উপরে রয়েছে কিনা। যদি 24-এর উপরে না থাকে তাহলে কিন্তু তুমি ফেল করেছো। এছাড়া কোনোভাবে বোঝা যাবে না যে তুমি ফেল করেছো, বোঝা গেল? আর প্র্যাকটিক্যাল মার্কস যেন 6-এর বেশি থাকে, বোঝা গেল? দেখো এক্ষেত্রে স্টুডেন্টটি বাংলাতে পেয়েছে 50, ইংলিশে 51, এডুকেশনে 55, আর প্রত্যেকটি প্র্যাকটিক্যাল মার্কস 20-এর 20 পেয়েছে, বোঝা গেল? তাহলে কি করবে? টোটাল নাম্বারগুলোকে যোগ করবে। তাহলে দেখো বাংলাতে কত হলো? 70, ইংলিশে হয়েছে 71 এবং এডুকেশনে হলো 75। তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে? টোটাল যোগ করলে হচ্ছে 216। যেহেতু তিনটে বিষয়ে পরীক্ষা দিয়েছিল তাই ভাজিতক 3। তাহলে দেখো এক্ষেত্রে এই স্টুডেন্টের রেজাল্ট হচ্ছে 72%। বোঝা গেল কিভাবে নিজের রেজাল্টের পার্সেন্টেজ বার করবে? অর্থাৎ তুমি যদি তিনটে বিষয় পরীক্ষা দিয়ে থাকো, সেই তিনটে বিষয়ের থিওরি মার্কস এবং প্র্যাকটিক্যাল মার্কস যোগ করবে, 3 দিয়ে ভাগ করবে। আর এখানে দেখো থিওরি মার্কস যদি 24-এর উপরে প্রত্যেকটা বিষয়ে থাকে এবং প্র্যাকটিক্যাল মার্কস 6-এর বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু নেই। যদি কারোর কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট দেখো, যাদের এইচএস এর সবগুলো সাবজেক্ট দেওয়া হয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই পি লেখা থাকবে। এখানে পি মানে স্টুডেন্টটি পাস করে গেছে। তাহলে যেহেতু পাস করে গেছে সেক্ষেত্রে তার টোটাল মার্কসও দেখিয়ে দেবে। টোটাল কত পেয়েছে? 345। কোন ডিভিশনে পাস করেছে? বি প্লাস। বোঝা গেল? তাহলে যেহেতু সবগুলো বিষয়ে পাস করে গেছে সেক্ষেত্রে পার্সেন্টেজ বার করতে কোনো অসুবিধা নেই। জাস্ট ভাজিতক 5 করে দেবে। তার কারণ উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ 5-এ কিন্তু রেজাল্ট ক্যালকুলেশন হয়।
বোঝা গেল? তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 69%। বোঝা গেল? তাহলে প্রত্যেকে তোমরা নিজেদের পার্সেন্টেজ বার করে নাও। যাদের 6টা সাবজেক্ট ছিল সেক্ষেত্রে দেখবে কোন 5টি বিষয়ে তুমি হাইয়েস্ট পেয়েছো। সেই 5টি বিষয়ের রেজাল্টের সাপেক্ষে তুমি পার্সেন্টেজ বার করে নেবে। বা এত সব না করলেও হবে, তোমার এই টোটালের ঘরে যে নাম্বারটা দেওয়া থাকবে তাকে 5 দিয়ে ভাগ করবে, যেটা হচ্ছে সেটাই তোমার পার্সেন্ট। বোঝা গেল? এবার দেখে নাও কন্ট্যাক্ট ইওর স্টাডি সেন্টার কেন লেখা থাকে। এখানে দেখে নাও এই স্টুডেন্টটি বাংলাতে 24 পেয়েছে, ইংলিশে 15, এডুকেশনে 30। দেখো ইংলিশে কিন্তু 24-এর কম পেয়েছে, তার মানে এই স্টুডেন্টটি কিন্তু ইংলিশে ফেল করেছে। বোঝা গেল? বাকি দুটোতে পাস করলেও কিন্তু ইংলিশে ফেল করেছে। ক্লিয়ার? এখানে টোটাল মার্কস দেওয়া থাকবে না, আর কন্ট্যাক্ট ইওর স্টাডি সেন্টার লেখা থাকবে, যেহেতু প্রথম বছর 3টে পরীক্ষা দিয়েছি। বোঝা গেল? নেক্সট দেখো এক্ষেত্রেও লেখা আছে কন্ট্যাক্ট ইউর স্টাডি সেন্টার, টোটাল নাম্বার 0। কিন্তু দেখো এই দুটো বিষয়ের ঘরে, ইংলিশ এবং ম্যাথমেটিক্সের ঘরে এ বি লেখা রয়েছে। অর্থাৎ এই স্টুডেন্টটি বাংলা পরীক্ষা দিয়েছিল, বাংলাতে পাশ করে গেছে, তার কারণ 24 পেয়ে গেছে। ক্লিয়ার? কিন্তু ইংলিশ এবং ম্যাথমেটিক্সে প্র্যাকটিক্যাল জমা দিয়েছিল বা প্রজেক্ট জমা দিয়েছিল, কিন্তু পরীক্ষা দিতে যায়নি, তাই এটা অ্যাবসেন্ট। ক্লিয়ার? এবার দেখো এইচএস এর একটা শিক্ষার্থী যে সবগুলো বিষয় পরীক্ষা দিয়েছে, অথচ দেখো লেখা আছে কন্ট্যাক্ট ইউর স্টাডি সেন্টার, টোটালের ঘরে 0। তার কারণটা একবার খুঁজে দেখো। এখানে দেখো এই যে ইংলিশে দেখো 24-এর কম পেয়েছে, 13 পেয়েছে, তার মানে এই স্টুডেন্টটি ইংলিশে কিন্তু ফেল করেছে। বোঝা গেল? তাই এখানে কন্ট্যাক্ট ইউর স্টাডি সেন্টার লেখা রয়েছে। এবার যেহেতু এইচএস পরীক্ষার্থী মানে সবগুলো বিষয় দিয়ে দিয়েছে তাও ইংলিশে ফেল, বা হয়তো কোনো স্টুডেন্টের রেজাল্ট আশানুরূপ নয়, তাহলে সেক্ষেত্রে স্যার করণীয় কি? বোঝা গেল? দেখো কি করণীয় এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেবে। যাদের রেজাল্ট আশানুরূপ নয় বা কোনো বিষয়ে ফেল করেছো, তোমার মনে হচ্ছে কোনো বিষয়ে রেজাল্ট আরো বাড়বে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে পিপিএস এ আবেদন করতে পারো। পিপিএস, তো এই পিপিএস জমা দেওয়ার শেষ তারিখ 20-12-2024। ভালো করে শুনবে, 20-12-2024। এবার কিভাবে আবেদন করবে? না, নির্দিষ্ট ফর্মে এবং নির্দিষ্ট ফিজ জমা দিয়ে তুমি তোমার স্টাডি সেন্টার বা তোমার স্কুলের মাধ্যমে আবেদন করতে পারবে। তবে সবাইকে বলবো রেজাল্ট যে যার স্টাডি সেন্টার থেকে দ্রুত সংগ্রহ করে নাও। তাদের পিপিএস করার রয়েছে, রেজাল্ট দ্রুত জেরক্স করো এবং পিপিএস এর জন্য অ্যাপ্লাই করো। তার কারণ এখানে যে 20 তারিখ লাস্ট ডেট, এটা কিন্তু তোমার স্কুলকে জমা দিতে হবে এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের অফিসে। বোঝা গেল? মানে তুমি যদি ভাবো তোমার স্কুলে 20 তারিখ জমা দেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রান্টেড হবে না। বোঝা গেল? তোমার স্কুলকে জমা দিতে হবে এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের অফিসে 20-12-2024। এবার দেখে নাও কিভাবে আবেদন করবে। এখানে বলা আছে তুমি যতগুলো বিষয়ে আবেদন করবে তার জন্য পার সাবজেক্ট 50 টাকা। একটা আবেদন করলে 50, দুটো বিষয়ে আবেদন করলে আবার 50 বেড়ে যাবে, আর প্রসেসিং ফি 100 টাকা। তার মানে এক্সট্রা তোমাকে 100 টাকা পে করতে হবে। তার মানে একটা সাবজেক্ট হলে 50 প্লাস 100, দুটো সাবজেক্ট হলে 50 প্লাস 50 প্লাস 100, কারণ 100টা হচ্ছে তোমার প্রসেসিং ফি। বোঝা গেছে? এবার কি ডকুমেন্টস প্রয়োজন? কিছু নয়, ক্যান্ডিডেটের নাম, তার রেজিস্ট্রেশন ফিজ, রোল নম্বর, নেম অফ দ্য সাবজেক্ট, আর তোমার হচ্ছে লাগছে পার সাবজেক্ট 50 টাকা, আর প্রসেসিং ফি 100 টাকা। ক্লিয়ার? আর তুমি যে রেজাল্টটা তোমার এসেছে সেই রেজাল্টের ফটোকপি অর্থাৎ 1 কপি জেরক্স। বোঝা গেল? দিয়ে তুমি তোমার স্টাডি সেন্টারে আবেদন করো। ক্লিয়ার? এবার দেখে নাও আবেদনের ফর্মটি। এই রকম দেখতে একটা ফর্ম, যেটা তোমার স্টাডি সেন্টারেই পেয়ে যাবে। এখানে তোমার নাম ক্যাপিটালে লিখতে হবে। বোঝা গেল? সাপোজ আমি লিখে দিলাম এবিসি,
তোমার রেজিস্ট্রেশন নাম্বার 230 220 যা যা আছে লিখে ফেলবে, এবং রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার রোল নাম্বার যা আছে সেটা লিখে ফেলবে। হয়ে গেল। কোন সাবজেক্টে, এফএল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে দেখে নাও বাকি 3টে সাবজেক্ট, একটা অপশনাল সাবজেক্ট, ঠিক আছে। এডুকেশন হলে এডুকেশন লিখবে, যদি তোমার জিওগ্রাফি হয় জিওগ্রাফি লিখবে, যদি পলিটিক্যাল সায়েন্স হয় পলিটিক্যাল সায়েন্স লিখবে। কোন সাবজেক্ট, তাহলে একটা কি দুটো, সেটা এখানে লিখতে হবে। একটা সাবজেক্ট হলে কারোর একটা লিখবে, দুটো হলে দুটো। ফিজ পেড, অর্থাৎ দুটো সাবজেক্ট হলে 100 টাকা, একটা হলে 50 টাকা দিয়ে ক্যান্ডিডেট তার সিগনেচার করবে। তবে এই কাজটি তোমার স্টাডি সেন্টার বা তোমার স্কুল কিন্তু করিয়ে নেবে, তোমাকে নিয়ে, তোমার এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এটা তোমার যে স্টাডি সেন্টার বা তোমার যে স্কুল, এটা কিন্তু তারা করে দেবে। বোঝা গেল? শুধু তোমাকে ফিজটা পে করতে হবে, এবং তোমার রেজাল্ট বা মার্কশিটের 1 কপি জেরক্স দিতে হবে। ক্লিয়ার? এবার এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে 1 মাস পরে রেজাল্ট আবার দেওয়া হবে। যখন দেওয়া হবে এই চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তাই বারবার বলা হচ্ছে, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ক্লিয়ার? নেক্সট দেখ, যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছে, তাহলে আমাদের এখান থেকে অনার্স পাওয়ার গ্যারেন্টি রয়েছে। তুমি যে কোনো জবের পাশাপাশি অবশ্যই তুমি তোমার কলেজ কমপ্লিট করে নিতে পারবে, এবং স্বল্প মূল্যে। এবং এখান থেকে যে সার্টিফিকেটটি পাবে সেটা কিন্তু সব জায়গাতেই বৈধ, মানে তুমি যে কোনো কাজে লাগাতে পারো। বোঝা গেল? এবার আমাদের এখানে কিন্তু ডকুমেন্টস জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। কি কি ডকুমেন্টস লাগবে দেখো। পাসপোর্ট ফটো, মানে তোমার 1 কপি ফটো লাগবে, একটি কাগজে সিগনেচার করা থাকবে, অর্থাৎ তোমার সিগনেচার প্রয়োজন। নেম প্রুফ হিসেবে দেখো আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এর মধ্যে যে কোনো একটা, যেটার সঙ্গে দেখবে তোমার অ্যাডমিটের সঙ্গে, মাধ্যমিকের অ্যাডমিট বা এইচএস এর যে ডকুমেন্টস, তার সঙ্গে নামের যেন ম্যাচ থাকে। তাহলে যেটা বেস্ট, আধার কার্ডটা সবচেয়ে বেস্ট দেখবে। কারোর যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড, আর তোমার ইওবি অর্থাৎ ডেট অফ বার্থ বা এজ প্রুফ ডকুমেন্ট, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, অথবা ডিজিটাল রেশন কার্ড, অথবা বার্থ সার্টিফিকেট। এক্ষেত্রে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা দেওয়াই সবচেয়ে বেশি বেস্ট। ক্লাস 10 যে পাস করেছো তার পাস সার্টিফিকেট, ক্লাস 12-এর পাস মার্কশিট, অর্থাৎ ক্লাস এইচএস যে দিয়েছো, এইচএস এর যে মার্কশিটটি তোমরা পাবে সেটা জমা দিতে হবে। এইগুলো প্রত্যেকটা হচ্ছে ম্যান্ডেটরি, এই উপরের গুলো, অর্থাৎ 1 কপি ফটো, সিগনেচার, আধার কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর পাস সার্টিফিকেট, ক্লাস 12-এর মার্কশিট। এছাড়াও কেউ যদি কাস্ট হয়ে থাকো, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট। এছাড়া জেন্ডার সার্টিফিকেট, মানে কেউ যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকে, কেউ পিডাব্লিউডি হয়ে থাকলে পিডাব্লিউডি সার্টিফিকেট, বিপিএল হয়ে থাকলে বিপিএল সার্টিফিকেট, কেউ যদি ডিফেন্সে আরো জব করে থাকো সেক্ষেত্রে তার সার্টিফিকেট। বোঝা গেল? এবার কেউ যদি কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট সার্ভিস যদি করে থাকো সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস জমা দিতে হবে। তবে এইগুলো তেমন বেশি প্রয়োজন নেই। এই উপরে যে ডকুমেন্টস গুলো বললাম এগুলো জমা দেবে অবশ্যই। আর কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট জমা দেবে। আর তেমন কিছু প্রয়োজন নেই। বোঝা গেল? অর্থাৎ তোমাদের ডকুমেন্টস জমা নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। বিশদ কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। ক্লিয়ার? এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। পরিচিত বন্ধু বান্ধব থাকলে শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।